আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজকে এখন হচ্ছে বিকালবেলা, রবিবার দিন। পুরো ওয়ার্ল্ডে হচ্ছে মাদার্স ডে পালন করছে। তো আমার বাচ্চাদের নিয়ে ভাবলাম যে একটু এখানে পার্কে আসি। তো মুসা আমাকে বলল যে গো গেট সাম কোয়ালিটি টাইম উইথ ইয়োর হাজব্যান্ড। এ বলে সে তার ভাইয়ের সাথে ঘরে চলে গেল। ছোট্ট একটা বাচ্চা, দেখুন, এই দেশি একটা বাচ্চা। ওরা এই জিনিসটা ফিল করে যে হাজব্যান্ড ওয়াইফের কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত। তো এটা তো কিন্তু বাসার কাছে, ফিনিক্সে হেনলি পার্ক এটার নাম। আর এই নদীটা হচ্ছে সেনেকা রিভার। প্রায় কয়েক 10 মিনিটের মধ্যে জায়গাটা আমি আসলাম। আমার হাজব্যান্ডকে বললাম যে নামো, সে বলে আমি নামবো না। বলেন দেখি, বাচ্চারা তাকে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য সুযোগ করে দিয়েছে যে মায়ের সাথে যে কোয়ালিটি টাইম স্পেন্ড করো। এখন আমার হাজব্যান্ড হচ্ছে নামবে না, সে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে না। কি সুন্দর একটা জায়গা, জায়গাটা এত সুন্দর। মাত্র 10 মিনিট ড্রাইভ করে, 10 মিনিট না, অ্যাকচুয়ালি 8 মিনিট ড্রাইভ আমার বাসা থেকে। ড্রাইভ করে এখানে চলে আসা যায়। আর এইরকম একটা জায়গায় এসে এই লোক গাড়ির মধ্যে ড্রাইভিং সিটে বসে আছে। তা আমি গাড়ির চাবিটা নিয়ে আসলাম। আমি ওকে বললাম যে তুমি এক কাজ করো, তুমি হাঁটতে হাঁটতে বাসায় চলে যাও এবং যাওয়ার সময় ফোনে গল্প করতে করতে যাও কোনো বন্ধুর সাথে, যার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করলে তোমার ভালো লাগবে। আমি এখানে হাঁটি একা একাই, উনি তাও গাড়ির মধ্যেই আছে। এই যে জায়গাটার নাম হচ্ছে ফিনিক্স। অ্যারিজোনার ফিনিক্স না, এটা আমাদের নিউ ইয়র্কের ফিনিক্স। এখানে আমি অনেককেই দেখি বসে বসে ওনারা সকালে নাস্তা করে। যে দেখুন সূর্য কি সুন্দর না, ওইদিকে। আমার এই জায়গাটা খুব ভালো লাগে। এখানে যে ফিশিং বোটগুলো থাকে সবসময়, সব ফিশিং বোট না ঠিক, এই বোটগুলো যার যার ব্যক্তিগত বোট আর কি এগুলো। আর এই জায়গাটা আবার জুলাই 4th of July এখানে আবার ফায়ার ওয়ার্কস হয়। তো আমরা একবার এসেছিলাম এখানকার ফায়ার ওয়ার্কস দেখতে। এই জায়গাটার মধ্যে হয়, এই যে ওই নদীটা দেখতে পাচ্ছেন, নদীটার মধ্যে, নদীটার ওই পারে, ওইতে নদীর ভিতরে ফায়ার ওয়ার্কসটা দেখা যায়। কাছে কোনো মানুষই না এখানে। লোকজন, আমেরিকায় মাদার্স ডেটা অনেক ইম্পর্ট্যান্ট আসলে। ইসলাম মাকে অনেক সম্মান দিয়েছে, নারীদেরকে, মাদেরকেও। কিন্তু আমাদের বাংলাদেশের যারা গ্রো আপ করা পুরুষ, তাদের সমস্যা হচ্ছে তারা নিজের মাকে সম্মান করে কিন্তু সন্তানের মাকে করতে চায় না। আপনি যদি আপনার সন্তানের মাকে সম্মান না করেন, তখন আপনার সন্তান এটা দেখে বড় হবে এবং তারপরে সে যখন বিয়ে করবে, সেও তা একই কাজ করবে, তার সন্তানের মাকে সম্মান করবে না। কারণ ছেলেরা আসলে বাবাকে দেখে শিখে। এই জায়গাটা মনে হয় বিয়ের প্রোগ্রাম হয়। এখানে একটা ছোট্ট মঞ্চের মতো করা, বাতাস আছে কিন্তু আরামদায়ক। একজন নারী যখন মা হয়, এটা কিন্তু এরকম না যে আপনি গেলেন আর হসপিটাল থেকে আপনাকে একটা বেবি দিয়ে দিল। অনেক নারী কিন্তু মা হওয়ার আগেই অনেক প্রস্তুতি নেয়, অনেক প্রস্তুতি নিতে হয়। যেমন ধরেন আপনার যদি কোনো অসুখ বিসুখ থাকে, সেগুলো অনেক সময় থাইরয়েডের সমস্যা থাকলে প্রেগনেন্সিতে সমস্যা হয়,
পিসিওএস থাকে, মানে পলিসিস্টিক ওভারি ডিজিজ, ওভারিয়ান সিনড্রোম আর কি, সেটা যদি থাকে, একটু বাল্কি হয় ওমেনরা, তখন বাচ্চা হতে সমস্যা হয়, ওজন কমাতে হয়। থাইরয়েড, হাইপোথাইরয়েড থাকলে তখন থাইরয়েডের ওষুধ খেতে হয়। তারপরে কেন বাচ্চা হচ্ছে না, এটার জন্য আবার অনেক ধরনের টেস্ট আছে, সবগুলো টেস্ট করতে হয়। এর মধ্যে একটা টেস্ট হচ্ছে হিস্টেরোস্কোপি করে, মানে টিউবগুলো ইনট্যাক্ট আছে কিনা দেখার জন্য আর কি। তখন ওই টেস্টটা খুব কঠিন, আমি করেছিলাম। ব্যথা পাওয়া যায় অনেক, কারণ আপনাকে কোনো ওষুধ দিবে না, প্রচণ্ড ব্যথা পাওয়া যায়। তো এই যে ব্যাপারগুলো, আর যারা ধরুন ইনফার্টিলিটি মানে ফার্টিলিটি ট্রিটমেন্ট করে, সেখানে কিন্তু পুরুষের কিন্তু কিছু করতে হয় না, সব মানে ওষুধপত্রগুলো নিতে হয় ওমেনকে। যেমন একটা বড় করার জন্য যে ওষুধ, ফলিকলটা ম্যাচিউর করার জন্য, সেটার জন্য ইঞ্জেকশন নিতে হয় প্রতি মাসে বেশ কয়েকবার। তারপর ওভুলেশন যখন হয় তখন অনেকে যারা আইভিএফ করে, এগ রিট্রিভাল করে, মানে এগ কালেক্ট করে, তখন সেটা অনেক আমি দেখেছি। আমি ওগুলাতে আমি ইনফার্টিলিটি ক্লিনিকে কাজ করতাম জাপানে, তো তখন আমি দেখেছি যে কী কঠিন, মানে প্রচণ্ড পেইনফুল একটা জিনিস। এবং জাপানিজ মহিলারা অনেক ধৈর্য আছে, তাদের অনেক পেইন তারা সহ্য করতে পারে, এবং ওনারা চোখ দিয়ে পানি পড়তো কিন্তু মুখ দিয়ে শব্দ করতেন না। তো প্রচণ্ড পেইনফুল একটা ঘটনা ঘটে। আমার বেবিটা হচ্ছে IUI দিয়ে, ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন, মানে নর্মালি কনসিভ করিনি আমি প্রথমবার। তো আমাকে ফার্টিলিটি ট্রিটমেন্টের ভিতর দিয়ে যেতে হয়েছে, সেই জন্য আমি এটা শুধু অবজার্ভ করিনি যে অন্যরা নিচ্ছে, আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি। পরে দুটো বেবি অবশ্য আমি ন্যাচারালি কনসিভ করেছে। এখন এই জন্য এই ব্যাপারটা আমি খুব ভালো মতো জানি যে কত কঠিন, কত কষ্টকর একজন মায়ের জন্য। আর যারা ন্যাচারালি বাচ্চা কনসিভ করেন তারা হয়তো এই কষ্টটা পান না, কিন্তু তাদেরও যে প্রেগনেন্সিতে কত ধরনের সমস্যা হয়। হাইপার এমেসিস গ্র্যাভিডা একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে প্রচুর বমি হয় আর কি কারো কারো প্রেগনেন্সিতে, মানে তারা কিছুই খেতে পারেন না, দেখা যায় তাদেরকে হচ্ছে তো আইভি স্যালিন দিয়ে রাখতে হয়, প্রচণ্ড তাদের বমি হচ্ছে, খুব অসুস্থ থাকে। আমিও খুব সিক ছিলাম, ওরকম প্রচণ্ড বমি ছিল না, কিন্তু সিক ছিলাম, কোনো কিছু খেতে পারতাম না, মানে খুব নজিয়া হতো, মানে বমি বমি ভাব, এগুলো আর কি। তো এইগুলো অনেকেরই কিন্তু হয়। একদম 7 মাস পর্যন্ত আমার ফার্স্ট প্রেগনেন্সিতে আমি তেমন কিছু খেতে পারতাম না, সব কিছুতে গন্ধ মনে হতো, মানে খেলেই খারাপ লাগতো আর কি, বমি ভাব হতো। তো অনেকের প্রেগনেন্সিতে হয়তো দেখা যায় তেমন কোনো প্রবলেম হয় না, বাট প্রবলেম হচ্ছে লোকের সংখ্যাটাই বেশি। এত কষ্ট করার পরে তারপরে তো আছে যে আপনার পেটটা যখন বড় হতে থাকবে, তখন একটা ওমেন না পারে ঘুমাতে ঠিক মতো, পিঠে ব্যথা করবে, তারপরে হচ্ছে আরও বিভিন্ন রকম, যেমন যারা চা কফি খায় তারা তাদের চা কফিটা বন্ধ করে দিতে হয়, কারণ প্রেগনেন্সিতে আপনি কফি খেতে পারবেন না, চা কফি খাওয়া যাবে না। তো আমার জন্য চা না খাওয়াটা খুবই কষ্টকর একটা ব্যাপার ছিল, যে আমি খুবই চা কফি খাই। তো এটা খুবই মানে এটা আমার জন্য একটা বিগ চ্যালেঞ্জ ছিল না খাওয়া। তারপরে অনেক সময় আপনি বিভিন্ন রকম মাইক্রোওয়েভ ইউজ না করতে বলে জাপানে, যে আপনি মাইক্রোওয়েভ ইউজ না করাটা বেটার। সেই ক্ষেত্রে আপনার শরীরে প্রবেশ করতে পারে, যেটা বাচ্চার জন্য ক্ষতিকর। কোনো ধরনের ওষুধই খেতে পারবেন না, মানে এনি কাইন্ড অফ মেডিসিন, কারণ কোন ওষুধে বাচ্চার কি ক্ষতি হয় কে জানে। এই যে এত কিছু আপনি খেতে পারবেন না, তারপরে যখন বেবি হয় তখন তো
পেইনের কোনো সীমাই নাই, যেই পরিমাণ পেইন হয় আর কি একজন মা ফিল করেন নর্মাল লেবারে। আমার 3টা বাচ্চাই নর্মাল লেবারে হয়েছে। তো যাদের সিজারিয়ান সেকশন হয়, সিজারিয়ান সেকশন হলে সেটার মধ্যে তো রিস্ক লেগেই আছে যে মানুষ যে কোনো এই যে কিছুদিন আগে এই সপ্তাহে একজন মা মারা গেলেন আমেরিকাতে, বাংলাদেশি একজন। ওনার বাচ্চা হয়েছে, এপিডুরাল দিয়েছিলেন, তারপর উনি মারা গেলেন। আমার একজন কাজিনের ওয়াইফ মারা গিয়েছিল, তার ওয়াইফ প্রেগনেন্ট ছিল, প্রেগনেন্ট অবস্থায় মারা গিয়েছে। তার ব্লাড প্রেশার বেশি ছিল। এক্লাম্পসিয়াতে অনেক মা মারা যায়। আমি যখন ইন্টার্নি করেছি তখন দেখেছি যে অন্ধ হয়ে যায়। কি পরিমাণ যে কষ্ট, কি পরিমাণ যে স্ট্রাগলের মধ্যে দিয়ে এক একটা নারীকে যেতে হয় এই সন্তান জন্মদানের জন্য। আর যারা বাবা তারা কিন্তু অনায়াসে বাবা হয়ে যাচ্ছেন, তাদের কিন্তু এই ধরনের কোনো কষ্ট করতে হচ্ছে না। লাইফ রিস্ক। তো এই মাকে যারা আপনার বাচ্চা জন্ম দিতে যে এইরকম কষ্ট করছে তাদেরকে আপনি সম্মান করতে হবে, যত্ন করতে হবে, তাদের প্রতি আপনাকে ভালোবাসা দেখাতে হবে, কৃতজ্ঞ থাকতে হবে। কারণ তাদের কারণে আপনি বাবা ডাক শুনতে পাচ্ছেন এবং এই বাচ্চাগুলো আপনার জন্য সাদাকা জারিয়া হবে। তাদের থেকে আরও বাচ্চা হবে, আরও গ্র্যান্ড চিলড্রেন হবে। আপনার বংশ রক্ষা যে বলে, আপনার বংশ রক্ষা হবে। কবরে যখন যাবেন তখন এরা যত ভালো কাজ করবে আপনি তাদের ভালো কাজের একটি পোর্শন পাবেন। ওয়েলকাম টু হ্যানলি পার্ক। আমি তো একা একাই হাঁটছি আর একা একাই বকবক করছি। ভাগ্যে সেখানে কেউ নাই, থাকলে চিন্তা করতে যে এই মহিলা কার সাথে কথা বলে। খুব কোয়াইট একটা নেইবারহুড। এখানে না একটা লাইব্রেরির মতো আছে, লাইব্রেরি, এটা খোলা যায়। এই যে দেখুন, এখানে বই রেখে দিয়েছে, আর এখান থেকে বই নিতে পারবে, আবার নিয়ে বই রেখে দিতে পারবে। আমি একটা বই বের করি। ওরে, আমি একটা ভালো বই পেয়েছি। বইটা হচ্ছে ফ্ল্যাট বেলি ইয়োগা, আই নিড দ্যাট। আপনি মহিলারা যখন 2-3টা বাচ্চার জন্ম দেয় তখন মহিলাদের হচ্ছে 0 সাইজ টু যেটা থাকে সেটা সাইজ 16 হয়ে যাবে। এই যে দেখেন, এটা হচ্ছে ফ্ল্যাট বেলি নাম, এটা আই নিড দিস ফ্ল্যাট বেলি ওয়ান। তখন তার আর আগের সাইজে কিন্তু থাকবে না। এই বইটা নিব, আবার রিটার্ন করতে হবে। তো এখান থেকে হচ্ছে আপনি বই নিয়ে আবার রিটার্ন করতে হবে পড়া শেষ করে। আমেরিকার অনেক জায়গাতে এই জিনিসটা আছে, লাইব্রেরি আর কি, ছোটোখাটো যেখানে যাবে। তো এই জন্য আগের সাইজে কিন্তু একটা ওমেন থাকবে না। এখানে আপনি যদি মনে করেন যে আপনার ওয়াইফ ফ্যাট হয়ে গেছে, ওবিজ হয়ে গেছে, মোটা হয়ে গেছে। আরেকজনকে দেখলাম ওয়াইফ বাচ্চা হবে বা বাচ্চা হয়েছে কয়েকদিন হয়তো বা, উনি আরেকটা বিয়ে করেছেন, ওনার উনি পাপি হতে চাচ্ছেন না, কি যেন একটা ডায়ালগ উনি দিয়েছেন, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। বাংলাদেশে, হায় রে আমার পুণ্যকারী লোকজন, বাংলাদেশের পুরুষ সমাজ যখন তার ওয়াইফ তো স্যাক্রিফাইস করছে না। অবশ্যই একজন লোকের দ্বিতীয় বিয়ে করার ইসলাম অনুমতি দিয়েছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ করতে পারে। আমি তোমার হাজব্যান্ডকে বলেছি যে তোমার ক্ষমতা থাকলে তুমি আরও 3টা বিয়ে করো, আমার কোনো আপত্তি নাই। সমতা রক্ষা করতে হবে তোমার, আমার তো না। তো এইটাই এখন একজনের ওয়াইফ যখন এই প্রেগনেন্সির ভিতর দিয়ে যায়, ডেলিভারির ভিতরে যাওয়ার ছোট্ট বাচ্চা লালন পালন করে, তারই কষ্টটা শেয়ার করার কথা তার হাজব্যান্ডের, সবসময় পাশে থাকার কথা, তাই না? আর সেইটা না করে যদি সে অন্যটা করে, যে সেই সময় আরেকটু স্ট্রেস দেয়, তো এটা তো ঠিক না। আর আমাদের
বাংলাদেশি পুরুষরা হচ্ছে অনেক ধরনের কাজকর্ম করেন, কাজকর্ম করে হাদিস বলেন যে এটা সুন্নাহ। ওনারা হচ্ছে অনেক সুন্নাহ পালন করেন, কিন্তু জিজ্ঞেস করলে স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া যে সুন্নাহ, এই সহজ সুন্নাহটা কিন্তু ওনারা আবার পালন করেন না। স্ত্রীর সাথে বসে গল্প করাটা সুন্নাহ। স্ত্রীর সাথে আপনি যদি কোথাও ঘুরতে চান সেটাও কিন্তু সুন্নাহ। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই যেতেন, ইভেন যুদ্ধে গেলেও ওনার একজন স্ত্রীকে সাথে করে নিয়ে যেতেন, সময় দিতেন। কারণ উনি তো আর বসে থাকতেন না, ওনাকে অনেক ধরনের কাজ করতে হতো। যেখানে যেতেন ওনার সাথে ওনার একজন স্ত্রী থাকতো, এবং উনি নিয়ম করে স্ত্রীদের সময় দিতেন। প্রত্যেক স্ত্রীকে উনি যথাযথ টাইম দিতেন। ওনার একটা ফ্যামিলি টাইম ছিল। ওনার যেরকম টাইম ছিল যে হ্যাঁ উনি বাইরের মানুষকে সময় দিতেন, ওনার কাছে ওহি আসতো, সেই ওহিগুলো ওনাকে বলতে হতো। এখানে লেখা নো সুইমিং, এটার মধ্যে দিয়ে যাওয়া যাবে। দেখি আমি এদিক দিয়ে যেয়ে দেখি। সুবহানাল্লাহ, এখানেও তো ওয়াও। আমি আরও নামলাম নিচে, বাউন্ডারির বাইরে। এটা হচ্ছে বাউন্ডারির বাইরে, হেঁটে দেখি। খারাপ না, একটু ভয় ভয় লাগে এই দিক দিয়ে হাঁটতে। এদিক দিয়ে ওই যে লোকজন ফিশিং করে আর কি, এই সাইডে। না থাক, দরকার নেই। আমি এই যে এখানে পুরো জায়গাটা ভালোই লাগছে দেখতে। আমি আরেকটু যাই, যে তারপরে ব্যাক। আমার এই নদীর পাড় দিয়ে হাঁটতে খুব ভালো লাগে, কিন্তু নদীর পাড় দিয়ে একা একা হাঁটার থেকে নৌকা হাঁটলে বেশি ভালো লাগতো। কিন্তু আমার হাজবেন্ড তো হাঁটবে না, সে গাড়ির মধ্যে বসে আছে। কালকে আমরা গিয়েছিলাম হচ্ছে কানাডাতে। কানাডা নায়াগ্রা ফলসে, যে নায়াগ্রা ফলস আমরা নেমে না দেখে চলে আসতে হচ্ছে না, উনি থাকবেন না তাই চলে আসতে হচ্ছে। আমার হাজবেন্ড কিছুতেই রাতে থাকবেন না, থাকলো না। 6 ঘন্টায় কানাডা ভ্রমণ শেষ। অনলি 6 আওয়ার্স ছিলাম আমরা। 6 আওয়ারও কম হবে মনে হয়, 5.5। মেজাজটাই খারাপ হয়েছে। এত কষ্ট করে যে কেউ এত সময় থাকে, অল্প সময় থাকে, কিছু করার নাই। ওকে, লেটস গো।